রান্নাঘরে কাজ করতে বলায় নতুন বউ বলল, মা আমার পিরিয়ড হয়েছে। উত্তরে শাশুড়ি বলল, 2 দিন পর পর তোমার পিরিয়ড হয়? এত নাটক করো তুমি বৌমা? সত্যি বলছি মা, আমি কেন নাটক করতে যাব বলেন? আর পিরিয়ড কি আমার নিজের ইচ্ছে হয় নাকি? আমি এত কিছু জানি না। থালা বাসন ধুয়ে ভাত রান্না করতে যাও রান্নাঘরে। মা আমার ভীষণ কষ্ট হচ্ছে, যদি একটু আফরিনকে বলতেন রান্নাঘরে হেল্প করতে। আফরিন কেন তোমার কাজ করবে? ওর পড়াশোনা আছে না? ঠিক আছে আমি চেষ্টা করছি। চেষ্টা না, তোমার সব কাজ করতে হবে। তাছাড়া একটু পরে হাফিজও কাজ থেকে বাসায় ফিরবে, সব কিছু রেডি না পেলে রাগারাগি করবে। ঠিক আছে মা, চিন্তা করবেন না, আমি সব কাজ করব। ঠিক আছে। কথাটি বলেই রুম্পা শাশুড়ি সেখান থেকে চলে যায়। পরে কি আর করার, রুম্পা সেই পিরিয়ডের ব্যথা সহ্য করে কাজে লেগে পড়ে। রাতের বেলা যখন ঘুমাতে গেলাম, আমার স্বামীকে বললাম, আমার পিরিয়ড হয়েছে, প্লিজ ন্যাপকিনের ব্যবস্থা করো একটি। অনেকদিন পর আজকে শারীরিক সম্পর্ক করার কথা, আজকেই তোমার পিরিয়ড হবে? আগে বলনি কেন? তাহলে আমি বাসায় আসতাম না। আসলে অব্র, আমি জানতাম না আজ আমার এই অবস্থা হবে। দয়া করে একটা ন্যাপকিনের ব্যবস্থা করো। একাই তো মুড নষ্ট করে দিলে, আবার বলছো ন্যাপকিন আনতে। এসব কিছু আমি আনতে পারবো না, আমার খুব লজ্জা করে। এখানকার সব দোকানদার আমার পরিচিত। এমন করো কেন অব্র? তুমি তো একজন শিক্ষিত মানুষ, এই সম্পর্কে তোমার ধারণা অনেক আছে। এই বেশি কথা বলিস না। ছি, তুমি সামান্য শারীরিক সম্পর্ক করতে না পারার জন্য এমনভাবে কথাবার্তা বলছো। এই তুই জানিস যখন রাত হয় একটি ছেলের কত ইচ্ছে থাকে, আর তুই সব ইচ্ছে আমার ধুলে মিশিয়ে দিলি। সত্যি আমি জানতাম না আজ আমার পিরিয়ড হবে। এসব মিথ্যে বানোয়াট কথা বন্ধ কর। আমি তোমাকে কেন মিথ্যে বলবো? এইখানে আমার মিথ্যে বলে লাভ কি? তোমার অনেক লাভ আছে। কি এমন লাভ আছে শুনি? আমার মন বলছে তোমার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, এই কারণে পিরিয়ডের অজুহাত দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস, যাতে তোর সঙ্গে কোনো শারীরিক মেলামেশা না হয়। বাহ বাহ, কি সুন্দর উক্তি তোমার অব্র। সত্যি বিশ্বাস হচ্ছে না, তোমার মতো ছেলের সঙ্গে আমার মা বাবা বিয়ে দিয়েছে। কেন মিথ্যে বললাম নাকি কিছু? না, তুমি মিথ্যে বলতেই পারো না। মিথ্যে তো আমি বলছি সেটা। তুমি কি আমার জন্য একটি ন্যাপকিনের ব্যবস্থা করতে পারবে না? না পারবো না, এমনি মাথা গরম আছে, আরো গরম করিও না। ঠিক আছে, লাগবে না। এ কথা বলে শুয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে হাসিব ওয়াশরুমে উঠে দেখতে পেল একটা পুরনো তেনা। তেনাটা হাতে নিয়ে ভাবলো, আসলেই তো আমার স্ত্রীর তো সত্যি সত্যি পিরিয়ড হয়েছে। অযথা মেয়েটাকে আমরা গালাগালি করছি। তারপর আর কোনো কিছু না ভেবে কাপড়টা ওখানে রেখে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। এদিকে রান্নাঘরে প্রায় 1 ঘন্টা ধরে কাজ করছে আমার স্ত্রী রুম্পা। হাসিব ওয়াশরুম থেকে ডাইনিং টেবিলের ওখানে এসে ডাকছিল রুম্পাকে। রুম্পা, এই রুম্পা, কোথায় তুমি? এই তো আমি তোমার পেছনে কাপড় ধুয়েছিলাম, ছাদের উপরে রোদে শুকাতে দিয়েছিলাম। আজকে সকালের রোদ খুব ভালো। আচ্ছা বাদ দাও সব কথা, কি বলার জন্য ডাকছিলে বলো? তোমার না কাল পিরিয়ড হয়েছে, তুমি কাজ করছো কেন? আরে সমস্যা নেই, আমি না করলে কাজ কে করবে শুনি? তাছাড়া আমি আর ওসব নিয়ে ভাবি না। এটা তো আমার বাপের বাড়ি না যে আমি বসে বসে খাবো। বুঝতে পেরেছি, তোমাকে মা জোর করে এসব করাচ্ছে তাই না? আরে তেমনটা না। আচ্ছা আমি একটা জিনিস বুঝছি না, হঠাৎ এত পরিবর্তন কি করে হলো জানতে পারি? হাসিব বইয়ের কথার উত্তর না দিয়ে মা মা বলে ডাক দিল। মুহূর্তেই উনিও চলে আসে। হ্যাঁ বাবা বল, কি হয়েছে? রুম্পা অসুস্থ, ওকে কাজ করতে লাগিয়ে দিয়েছো কেন? আর কি কেউ ছিল না বাসায়? কি হয়েছে রুম্পার? কি হয়েছে তুমি বোঝো না? তুমি কি এমনি এমনি বুড়ো হয়ে গেছো? ওর পিরিয়ড হয়েছে। ছেলের মুখে অশালীন কথা শুনে মা বলল, আসলে তোর হয়েছেটা কি? হঠাৎ করে আজে বাজে কথা নিয়ে উঠে পড়ে লেগেছিস। তোকে কি বৌমা কিছু বলেছে? হাসিব রাগান্বিত হয়ে বলল, এই তো শাশুড়িদের সমস্যা, ছেলে কিছু বললেই বউয়ের দোষ। কেউ কিছু বলেনি। মা বলল, কেন পিরিয়ড হলে কি কাজ করা যাবে না? ঢং যত সব। তোমার মেয়ের যদি এমন হতো তাহলে কাজ করতে দিতে? অবশ্যই দিতে না। একটি মেয়ে সব সময় কাজ করে, তার অসুস্থ সময়ে অন্তত তাকে একটু খেয়াল রাখা দরকার তোমার। ছেলের কথা শুনে মা রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। মা চলে যাওয়ার পর বউ বলল, এইটা কি ঠিক করলে? অবশ্যই ঠিক করেছি। প্রত্যেকটা নারী অন্য নারীকে সম্মান করা খুব প্রয়োজন, বুঝেছো? পরের দিন তারা দুজন ডাক্তার দেখাতে হাসপাতালে গেল। হাসপাতালে আগে থেকে বসে থাকা একটা লোক আমার স্ত্রীকে বলল, তুমি আমার স্ত্রী উষা না? ডিভোর্স হলো না, তার আগে অন্য ছেলেকে বিয়ে করলে তুমি উষা? আশ্চর্য, আপনি কে? এসব কি বলছেন? নিজের স্বামীকে ভুলে গেলে? এটাই বুঝি তোমার ভালোবাসা ছিল? এই বাজে কথা বন্ধ করুন, মুখে যা আসছে তাই বলছেন। কি আমি মিথ্যে বলছি? এই বাচ্চাটি তাহলে কার সেটা আমি কি জানি? আমার স্ত্রী কেঁদে দিয়ে বলল, একজন অপরিচিত লোক এসে আমাকে নিজের বউ বলে অধিকার দেখাচ্ছে, আর তুমি চুপ করে আছো। তোমার চুপ থাকা দেখে আমি বেশ আশ্চর্য হলাম। এই মিস্টার, আপনি কে? ফিসফিস করছেন? আমার নাম হলো হাসিব, উষার বর্তমান স্বামী। সত্যি কাহিনী খুলে বলো আমাকে। আমার মনে হচ্ছে এই লোক সত্যি বলছে। তুমি তোমার বউকে বিশ্বাস না করে অন্য একটি মানুষকে বিশ্বাস করলে, যাকে চিনো না জানো না। এই যে ভাই, উনি যে আপনার বউ সেটার কোনো
প্রমাণ আছে কি? এই বাচ্চাটাই হলো প্রমাণ। মানে? ধৈর্য ধরুন, বুঝাচ্ছি। কথাটি বলে বাচ্চাটিকে বলল, নকুল তোমার মা কোনটা? এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে বাচ্চাটি উষার দিকে তাকিয়ে দেয় এবং মা মা বলে ডাকতে থাকে। এই, আমি তোমার কিসের মা হই? হ্যাঁ, আমার তো এখন পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। আমার মাসুম বাচ্চাকে রেখে তুমি চলে এসেছো, আবারও মা বলে? বললাম না আমি তোমার মা না। তুমি আর একবারও মা বললে কিন্তু কোষে একটা থাপ্পড় দেবো। এইসব দেখে আমার স্বামী বেশ রেগে যায়। আমার আর বোঝার বাকি রইল না। আমি বুঝে গেছি তুমি উষা, তুমি মিথ্যে বলছো। এ কথা বলে ডাক্তারের চেম্বার থেকে বাড়িতে চলে আসলো। বাসায় ঢুকে মাকে সব কিছু বলল। সাথে সাথে মা কাঁদতে কাঁদতে বলল, আমাদের মান সম্মান সব শেষ করে দিল এই মেয়েটি। এখন পাড়ায় মুখ দেখাবো কি করে? ছি 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 ছি, এত বড় প্রতারণা করলো আমাদের সঙ্গে। মা, আপনিও বিশ্বাস করলেন এসব? অবিশ্বাসের কি আছে শুনি? আমি এখন বুঝলাম পিরিয়ডের কথা বলে কেন এমন করেছো। আরে পাগল হয়ে গেলে নাকি? রুমে আসো, আমি তোমাকে বলছি। এ কথা বলে রুমের ভেতর চলে গেল। রুমে ঢুকে স্বামী বলল, তোমার কাল পিরিয়ড হয়নি, ওসব মিথ্যে নাটক ছিল তোমার, যাতে করে তোমাকে স্পর্শ করতে না পারি আমি। তুমি আমার স্বামী, তোমাকে কেন স্পর্শ করতে দেব না বলো? সেটা তো কাল রাতেই দেখলাম। কেন, তোমাকে কি আমার শরীর স্পর্শ করতে দেয়নি? তুমি তো আমার কোনো কথাই শোনোনি। দিয়েছো, কিন্তু অনেক কাহিনীর পরে। তোমার বাবা মাকে ফোন দাও, এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দেবো। কি? যা শুনছো সত্যি শুনছো, কারণ অন্যের বউ নিয়ে আমি সংসার করতে চাই না। আমি অন্যের বউ না, আমি তোমার বউ। চুপ, একদম চুপ। আচ্ছা, ওই বাচ্চা যে আমার, তার কোনো প্রমাণ আছে কি ওনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে শুনি? এমন সময় কলিং বেলের শব্দ হলো। হাসিব গিয়ে দরজা খুললো। দেখলো ওই লোকটা বাচ্চা সহ আমার সরাসরি ঘরে চলে এসেছে। আপনি আবার এখানে এসেছেন কেন? প্লিজ আপনি বিশ্বাস করুন, আমার বাচ্চার মাকে ফিরিয়ে দিন। আপনার উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কিভাবে বুঝবো রুম্পা আপনার স্ত্রী? ওর নাম রুম্পা নয়, উষা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মেয়ে হাসপাতালে ডেলিভারি হয়েছে নাকি বাসায় হয়েছে? লোকটি বলল, হাসপাতালে। হাসপাতালের ডাক্তারকে দিয়ে প্রমাণ দিতে পারবেন? অবশ্যই পারবো। আমার মেয়ে হওয়ার সময় যে ডাক্তার উষাকে চিকিৎসা করেছে, আমি তাকে এনে প্রমাণ দিতে চাই। পেছনে স্ত্রী এসে বলল, ডাক্তার কি বলবে? ডাক্তার তোমার গর্ভ থেকে নকুলকে বের করেছে, এটাই বড় প্রমাণ। এইসব পাগলের মতো যুক্তি দিয়ে পৃথিবী চলে না, যত সব পাগল। আজ আমি পাগল হয়ে গেলাম তো কি? এমন সময় আবার হাসিব বলে ওঠে, এত কিছু দরকার নেই, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এই সন্তানটি কার। লোকটা বলল, ডিএনএ টেস্ট আবার কি? যদি এই সন্তানটি উষার হয়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে, আর যদি না হয় সেটাও বোঝা যাবে। তাহলে সেটাই করুন। সেটাই করুন, এতে আমারও ভালো হবে। আচ্ছা, যে ডাক্তার উষার চিকিৎসা করতো তাকে এনে প্রমাণ দেব। বউ বলল, না, এটা হবে না, কারণ এই লোকটি যদি ওই ডাক্তারকে ঘুষ খাইয়ে মিথ্যা বলায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এমন না, বুঝেছো? সমস্যা নেই, রিপোর্ট তো মিথ্যে আসবে না। এরপরে আর কি করার? ওরকম অবস্থায় উষা, অভ্র, হাসিব ও নকুল সে ডাক্তার কাছে চলে গেল। আর আসা মাত্র ওই ডাক্তার বলল, আরে উষা, কি অবস্থা, কেমন আছো? তোমার স্বামীর মুখে শুনেছি তুমি নাকি পালিয়ে গেছো। ডাক্তারের এমন কথা শুনে উষা ও অভ্র দুজনেই বেশ আশ্চর্য হয়। আপনি উষাকে চেনেন? অবশ্যই, নকুলের মা, অভ্রর স্ত্রী। কিন্তু আমি আপনাকে চিনি না। ডাক্তার রাগান্বিত হয়ে বলল, ফাইজলামি করেন আমার সঙ্গে? আশ্চর্য, ফাইজলামি করবো কেন? আমি আপনাকে চিনলে অবশ্যই ফাইজলামি করতাম না। কি অভ্র, উষার মাথার সমস্যা হয়েছে নাকি সত্যি সত্যি? হাসিব বলল, ডাক্তার, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি একটু কষ্ট করে এই মুহূর্তে নকুল ও উষার ডিএনএ টেস্ট করুন প্লিজ। আমরা দেখতে চাই নকুল সত্যি সত্যি উষার সন্তান কিনা। ডাক্তার বলল, ডিএনএ টেস্ট করার কিছু নেই, আমি বলছি এ বাচ্চা উষার। উষা রাগান্বিত হয়ে বলল, না, এই বাচ্চা আমার না। প্লিজ ডাক্তার, কথা না বাড়িয়ে আমি যা বলছি তাই করুন। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ডিএনএ টেস্ট করে প্রমাণ করছি এই বাচ্চার মা উষা। ডাক্তার সাহেব নার্সকে দিয়ে উষাকে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়ে দিল। এমন সময় অভ্রের মোবাইলে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ওগো, আমার বাচ্চা নকুল কোথায়? আমি চলে এসেছি, আমি পালিয়ে যাইনি। কি বলছো তুমি এসব? তাহলে এতদিন কোথায় ছিলে? আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল অপরাধী ভেবে, পরে আবার ছেড়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি আমার নকুলকে নিয়ে বাসায় আসো। এমন সময় নার্স উষাকে নিয়ে আবারও আসলো। ডাক্তারের সামনে আসলো। লোকটি বলল, আমি সরি, আসলে বুঝতে পারিনি আমার স্ত্রী ফিরে এসেছে। কাকতালীয়ভাবে আমার স্ত্রীর চেহারার সাথে এই মহিলার চেহারা মিলে যাওয়াতে এত বড় ভুল হতে যাচ্ছিল। আমি এখন আসি। এবার হাসিব রাগান্বিত হয়ে শার্টের কলার ধরে বলল, আগে থানায় চলুন। সম্মানিত দর্শক, অনেক সময় চোখের দেখা ভুল হয়। আমরা শুনেছি একজন মানুষের চেহারার মতো 7 জন মানুষ থাকে। তাই ভালো করে যাচাই বাছাই না করে যে কাউকে বউ বলে দাবি করবেন না, তাহলে অভ্রর মতো শেষে জেলখানার ভাত খেতে হবে। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।